হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক অর্থাৎ সেন্টার স্টেট রিলেশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আর এই এক সপ্তাহ ধরে আমি কিন্তু ভিডিও অর্থাৎ ক্লাস আপলোড করতে পারিনি অসুস্থতার কারণে। ঠিক আছে, তাহলে আজকে আলোচনার বিষয় দেখো যে সেন্টার স্টেট রিলেশন অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কী কী সম্পর্ক আছে। অর্থাৎ দেখো আমাদের ভারতের যে শাসন ব্যবস্থা সেটা কীরকম, সেটা হচ্ছে ফেডারাল সিস্টেম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়। ভারতের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অর্থ কি, যে ভারতের মধ্যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু ক্ষমতা বন্টিত রয়েছে, অর্থাৎ রাজ্যেরও ক্ষমতা আছে আবার কেন্দ্রের হাতেও ক্ষমতা রয়েছে। কিন্তু দেখতে গেলে ভারতে কিন্তু কেন্দ্র প্রবণতা দেখা যায়, অর্থাৎ রাজ্যের তুলনায় কেন্দ্রের কাছে কিন্তু একটু বেশি আর কি ক্ষমতা থাকে। ঠিক আছে, তাহলে তার জন্য আজকে যেটা আলোচনা করব রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কি কি আর কি সম্পর্ক তা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। সেন্টার স্টেট রিলেশন। ঠিক আছে, তাহলে রাজ্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি কি সম্পর্ক আছে তা আলোচনা করব। আর তার আগে দেখো যে আজকে যে আলোচনা করব এই কেন্দ্র ও রাজ্যের সম্পর্ককে মোটামুটি আর কি তিনটা ভাগে কিন্তু আলোচনা করা যায়। ঠিক আছে, এক নম্বর হচ্ছে আইনগত সম্পর্ক। ঠিক আছে, আইনগত অর্থাৎ লেজিসলেটিভ। আর দু নম্বর হচ্ছে শাসনগত সম্পর্ক, যাকে বলা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর হচ্ছে আর্থিক সম্পর্ক অর্থাৎ ফাইনান্সিয়াল। ঠিক আছে, ফাইনান্সিয়াল রিলেশন, আর্থিক অর্থাৎ ফাইনান্সিয়াল। তাহলে এই কেন্দ্র ও রাজ্যের সম্পর্ককে আমরা টোটাল এই তিনটি ভাগে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক ভারতের সেটা আমরা আইনগত অর্থাৎ লেজিসলেটিভ, শাসনগত অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ, আর আর্থিক অর্থাৎ ফাইনান্সিয়াল, এই তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। তাহলে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র এই আইনগত সম্পর্ক অর্থাৎ লেজিসলেটিভ রিলেশন। ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত কী কী সম্পর্ক আছে, অর্থাৎ কেন্দ্রের আইনগত ব্যাপারে কী কী ক্ষমতা আছে, রাজ্যের আইনগত বিষয়ে কী কী ক্ষমতা আছে তা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আর তার পরের ভিডিওতে এই দুটি নিয়ে আরেকটি ভিডিও আসবে, সেটাতে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে শুধু এই এক নম্বর যেটা হচ্ছে আইনগত সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। দেখো আইনগত সম্পর্কের মধ্যে ভারতের যে তফসিল আছে, তোমরা জানো যে ভারতে স্কেডিউল আছে 12টি। ভারতে টোটাল আর কি আর্টিকেল আছে কয়টি, 395টি আর্টিকেল অর্থাৎ ধারা। আর পার্ট আছে হচ্ছে 25টি পার্ট, পার্ট মানে অধ্যায়। আর আছে 12টি কি আছে, 12টি আছে স্কেডিউলস অর্থাৎ তফসিল। তাহলে এটা মনে রাখবে, ভারতের সংবিধানে টোটাল 395টি ধারা অর্থাৎ আর্টিকেল আছে, 25টি অধ্যায় অর্থাৎ পার্ট আছে পার্টস, আর 12টি তফসিল অর্থাৎ 12টি স্কেডিউলস আছে। এখন স্কেডিউলস কি, ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট করা আছে, তোমরা সেই প্লেলিস্টে গিয়ে তফসিল কি 12টি তফসিল সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, আজকে শুধু আলোচনা করব যে এই কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এই যে 12টি তফসিল আছে তার মধ্যে যে
সেভেন্থ স্কেডিউল, সেভেন্থ স্কেডিউল অর্থাৎ সপ্তম তফসিল, এইটার সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের মধ্যে ভারতের সংবিধানের ভারতের সংবিধানের 12টি তফসিলের মধ্যে অর্থাৎ 12টি স্কেডিউলসের মধ্যে যে 7 নম্বর স্কেডিউলস আছে অর্থাৎ যে সপ্তম যে তফসিল আছে, সেই তো সপ্তম তফসিলে কিন্তু আইনগত বিষয়ে কিন্তু 3টা ক্ষমতার বন্টনের জন্য লিস্ট করা আছে। সেই 3টি লিস্ট কি কি দেখো, এই সপ্তম তফসিলে লিস্ট যেটা আছে, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা আছে রাজ্য তালিকা, আর একটা আছে হচ্ছে যুগ্ম তালিকা। ঠিক আছে, আমি একটু আজকে আস্তে আস্তে বলার চেষ্টা করছি, গলাটাও খারাপ। ঠিক আছে, তাহলে দেখো, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। আমাদের ভারতের সংবিধানে তফসিল যে আছে সেটা সপ্তম তফসিলে অর্থাৎ 7 স্কেডিউলসে এই 3টা তালিকা দেওয়া আছে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা কিভাবে বন্টিত হবে সেই বিষয়ে এই 3টি লিস্ট দেওয়া আছে। আর এই 3টি লিস্টে কি আছে, যে কেন্দ্র তালিকায় কতগুলি বিষয় আছে, মনে রাখবে যে কেন্দ্র তালিকায় 100টি বিষয় আছে, 100টি বিষয়। রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে, রাজ্য তালিকায় আছে হচ্ছে 61টি বিষয়, 61টি বিষয়। ঠিক আছে, আর যুগ্ম তালিকায় আছে হচ্ছে 52টি বিষয়। বোঝা গেল? তাহলে এখানের মধ্যে কেন্দ্র তালিকায় যে 100টি বিষয় আছে, সেই 100টি বিষয়ে কেন্দ্রের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, সেই পার্লামেন্ট বা সংসদ কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। অর্থাৎ কেন্দ্র তালিকার ভুক্ত বিষয়ে যে সমস্ত বিষয় আছে, সেই বিষয়ে শুধুমাত্র কেন্দ্র সরকারের যে আর কি কেন্দ্রীয় যে আইনসভা, পার্লামেন্ট বা সংসদ, সেই কিন্তু কি করতে পারবে, যে আইন তৈরি করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। আর রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্ট, ইংরাজিটাও বলে দিচ্ছি, যে এখানে কেন্দ্র তালিকা অর্থাৎ এখানে এটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট। ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর রাজ্য তালিকা বলে, রাজ্য তালিকা ইংরেজি হচ্ছে স্টেট লিস্ট। আর হচ্ছে যুগ্ম তালিকা। এবার যুগ্ম তালিকাকে ইংরেজিতে বলা হয় কনকারেন্ট লিস্ট, কারেন্ট লিস্ট। ঠিক আছে, ইংরেজিটাও জেনে গেলে। তাহলে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে 100টি বিষয় আছে। এই 100টি বিষয়ে পার্লামেন্টের ক্ষমতা আছে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা আছে আইন প্রণয়ন করার। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে 61টি বিষয় আছে। এই 61টি বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার আছে, রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভা তার আছে। ঠিক আছে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যে আর কি যেই 61টি বিষয় আছে, সেই বিষয়ে রাজ্যের যে আইনসভা, সেই রাজ্যের আইনসভা আইন প্রণয়ন করতে পারবে। আর যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকায় যে 52টি বিষয় আছে, এই যুগ্ম তালিকায় যে যে বিষয় আছে, সেই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুইই কিন্তু আইন প্রণয়ন করতে পারবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আইনগত বিষয়ে সংবিধানের 7 নম্বর স্কেডিউলস অর্থাৎ সপ্তম তফসিলিতে বাংলাতে বললে এখানের মধ্যে 3টা লিস্ট দেওয়া আছে। সেই 3টা লিস্ট কি কি মনে রাখবে, কেন্দ্র তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা স্টেট লিস্ট, যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট। কেন্দ্র তালিকাতে 100টি বিষয় আছে, যার মধ্যে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা, তারপরে পারমাণবিক শক্তি, এগুলো বলতে পারো। রাজ্য তালিকার মধ্যে যেমন 61টি বিষয়ের মধ্যে যেগুলো আছে কৃষি, পুলিশ, আইন শৃঙ্খলা,
তারপরে যুগ্ম তালিকা ভুক্ত বিষয়ের মধ্যে যেমন একটা আছে শিক্ষা, শিক্ষা বিষয়ে কেন্দ্র ও রাজ্য দুই কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। পুলিশ, কৃষি, এই সব বিষয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যের যে আইনসভা, সেই রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারবে। আর প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, এইসব বিষয়ে শুধুমাত্র কেন্দ্রের আইনসভা অর্থাৎ পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে পারবে, এটা মনে রাখবে। বুঝতে গেল? তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের কয়েকটা আর্টিকেল জানতে হবে, যেমন আর্টিকেল নাম্বার, আর্টিকেল বাংলাতে ধারাও বলি, ঠিক আছে। ধারা হচ্ছে 248। এই 248 নম্বর ধারায় বলা আছে, কি সম্পর্কে বলা আছে? যে অবশিষ্ট ক্ষমতা, ইংরেজিতে বললে রেসিডিউয়ারি পাওয়ার, ঠিক আছে। রেসিডুয়ারি পাওয়ার, অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্ট কে অর্পণ। দেখো আর্টিকেল নম্বর 248 বলা আছে যে অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডিউয়ারি পাওয়ার কার আছে? যে পার্লামেন্টের আছে। তাহলে কেন্দ্রের যে আইনসভা, তার নাম পার্লামেন্ট বা সংসদ, তারই আছে হচ্ছে এই রেসিডিউয়ারি পাওয়ার অর্থাৎ অবশিষ্ট ক্ষমতা। আমি যেই তিনটা লিস্টের কথা বললাম, সপ্তম তফসিলে যে তিনটা লিস্ট আছে, স্টেট ইউনিয়ন লিস্ট কেন্দ্রীয় তালিকা, স্টেট লিস্ট রাজ্য তালিকা এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা, এই তিনটি তালিকাতে প্রথম তালিকাতে কেন্দ্রের যে তালিকা সেখানে 100টি বিষয় আছে, রাজ্য তালিকার ভুক্ত বিষয়ে 61টি বিষয় আছে, আর যুগ্ম তালিকাতে 52টি বিষয় আছে। তাহলে এই বিষয়ের বহির্ভূত যে বিষয়গুলি আছে, অর্থাৎ এর বাদেও কিন্তু আরও অনেক বিষয় আছে, তাহলে সেই বিষয়ে যে আইন প্রণয়ন করে, সেই বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা কার রয়েছে? যে সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে আমাদের পার্লামেন্ট। এখানে দেওয়া আছে পার্লামেন্ট। তাহলে এই পার্লামেন্টের যে এই অবশিষ্ট ক্ষমতা, এটাই হচ্ছে রেসিডিউয়ারি পাওয়ার। বোঝা গেল? তাহলে রেসিডিউয়ারি পাওয়ার কি? যে ভারতের সংবিধানের 248 নম্বর ধারায় বলা আছে যে তিনটা লিস্ট যে সপ্তম তফসিলে দেওয়া আছে, সেই তিনটা লিস্টের বাইরে অন্যান্য বিষয়ে যে আইন প্রণয়ন করার ক্ষমতা, সেটা পার্লামেন্টকে অর্পণ করা হয়েছে। ঠিক আছে। আরেকটা আর্টিকেল তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 251। তাহলে এই 251 নম্বর আর্টিকেলে বলা আছে যে কেন্দ্র ও রাজ্যের আইনের মধ্যে বিরোধ দেখা দিলে বা বিরোধ বাঁধলে কেন্দ্রের আইন প্রাধান্য পাবে। কেন্দ্রের আইন প্রাধান্য পাবে। দেখো কোনো একটা বিষয়ে দেখা গেল যে কেন্দ্রের এবং রাজ্যের আইনের মধ্যে একটা বিরোধ দেখা দিল, তাহলে তখন কার আইনটা মান্য করা হবে? যে কেন্দ্রের, অর্থাৎ যে পার্লামেন্ট যে আইনটা তৈরি করবে সেটাকেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ প্রাধান্য দেওয়া হবে। এবং যে রাজ্যের যেই আইনটা তৈরি করা হয়েছিল, রাজ্যের যে বিধানসভা দ্বারা, তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না। তাহলে এখানে 251 নম্বর আর্টিকেল অনুযায়ী এর মধ্যে কেন্দ্রের যে আইনসভা অর্থাৎ কেন্দ্রের আইনকে প্রাধান্য দেওয়া হবে, কিন্তু রাজ্যের আইনকে, রাজ্যের যে আইন তাকে প্রাধান্য দেওয়া হবে না। এতটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস তোমাদের এখন জানতে হবে যে কোন কোন বিষয়ে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তিনটা লিস্ট যে বললাম, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারে? যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে শুধুমাত্র রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভা, সেই বিধানসভা কিন্তু আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এমনও একটা ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো এখন বলবো, যে কোন সময়
কি হতে পারে, যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। পার্লামেন্ট কি, পার্লামেন্ট কিন্তু কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করে 100টি বিষয়ে, কিন্তু পার্লামেন্ট কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন তৈরি করতে পারে। সেটা কখন, এখন আলোচনা করবো এক এক করে, ঠিক আছে। এখানে এক এক করে লিখে দিচ্ছি যে কখন পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, অর্থাৎ রাজ্যের যে 61টি বিষয় আছে সেখানে কখন পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, ঠিক আছে। এই 4টি ক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট কি করতে পারে, যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, ঠিক আছে। এমনিতে কিন্তু পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে না। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা কিন্তু আইন প্রণয়ন করতে পারে, কিন্তু পার্লামেন্ট এই 4টি বিষয়ে অর্থাৎ এই 4টি ক্ষেত্রে কিন্তু আইন প্রণয়ন করতে পারে। দেখো কোন কোন ক্ষেত্রে। প্রথম হচ্ছে, যদি রাজ্যসভায় বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় এমন প্রস্তাব গৃহীত হয়, এটা বলা আছে আর্টিকেল নম্বর 249 অর্থাৎ 249 নম্বর আর্টিকেলে। এই 249 নম্বর আর্টিকেলে বলা আছে, যদি রাজ্যসভায় বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়, লোকসভায় না কিন্তু, পার্লামেন্টে 2টি কক্ষ, উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা। এই উচ্চ কক্ষ রাজ্যসভাতে যদি বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়, এখন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা কি, যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 2/3 পার্লামেন্টে উপস্থিত এবং ভোটদানকারী যদি সমর্থক যদি 2/3 হয়, অর্থাৎ 3 ভাগের উপস্থিত সদস্যের 3 ভাগের 2 ভাগ যদি সমর্থন করে একটা প্রস্তাবে যে এই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করুক, তাহলে কিন্তু আইন তৈরি করতে পারে, ঠিক আছে। রাজ্যসভাতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ রাজ্যসভায় উপস্থিত সদস্যদের মধ্যে 3 ভাগের 2 ভাগ সদস্যই যদি এই প্রস্তাব গৃহীত করে অর্থাৎ সমর্থন জানায়, তাহলে কিন্তু পার্লামেন্ট কি করতে পারে, যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। বোঝা গেল। তারপরে হচ্ছে দেখো 2 নম্বর, জরুরি অবস্থা চলাকালীন সময়ে। এখন জরুরি অবস্থা চলাকালীন অর্থাৎ ধরো কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরকম, অর্থাৎ ভারতে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি ঘোষণা কে করেন, ভারতে জরুরি অবস্থা জারি কে করেন, ভারতের রাষ্ট্রপতি করেন। তাহলে ভারতের রাষ্ট্রপতি যদি কোনো মতে ভারতে জরুরি অবস্থা আর কি চালু করেন, অর্থাৎ জরুরি অবস্থা ভারতে থাকে, তখন কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে পারে। তাহলে এই হয়ে গেল 2য় নম্বর। তৃতীয় দেখো, 2 বা ততোধিক রাজ্য আইনসভার অনুরোধে। তাহলে 2 বা ততোধিক রাজ্য আইনসভার অনুরোধে, 2টি রাজ্য বা তার থেকে বেশি রাজ্যের যে আইনসভা আছে অর্থাৎ বিধানসভা, তারা যদি অনুরোধ করে তাকে পার্লামেন্টে, যে পার্লামেন্ট সেই আর কি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করুক, তাহলে কিন্তু পার্লামেন্ট করতে পারে, মনে রাখবে। আর 4 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক চুক্তি প্রয়োগের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি হচ্ছে, এগ্রিমেন্ট হচ্ছে, তখনও কিন্তু পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তাহলে এই 4টি ক্ষেত্রে মনে রাখবে, যে যদি রাজ্যসভার বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ লোকসভাতে না কিন্তু রাজ্যসভার বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ রাজ্যসভাতে যদি 3/2 অংশ সমর্থন জানায় প্রস্তাবে যে হ্যাঁ পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করুক, তাহলে পার্লামেন্ট পাবে। তাছাড়া যদি জরুরি অবস্থা চলতে থাকে ভারতে, সেই সময়ে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। আর 2 বা ততোধিক, 2 বা তার বেশি যদি রাজ্যের আইনসভা যদি আর কি অনুরোধ করে পার্লামেন্টে যদি আইন তৈরি করার জন্য অনুরোধ করে, তখন পারবে। এটা 252 নম্বর আর্টিকেলে বলা আছে, এটা 250 নম্বর আর্টিকেলে। আর আন্তর্জাতিক চুক্তি প্রয়োগের ক্ষেত্রে এটা 253 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে। তাহলে এতটুকু মনে রাখবে। আর তারপরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে শাসন আর কি শাসনগত সম্পর্ক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক যে সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে শুধু আইনগত সম্পর্ক, অর্থাৎ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আইনগত সম্পর্ক কী কী আছে এটা মনে রাখবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমি আগের থেকে শুরু করছি প্রথম থেকে, যে কী কী আজকে পড়ালাম। কেন্দ্র রাজ্যের সম্পর্কের মধ্যে প্রথমে বললাম যে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় আর কি শাসন ব্যবস্থা আছে, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত আছে, তাই তো। আর তার জন্যই ভারতের 7 নম্বর যে তফসিল আছে অর্থাৎ 7th স্কেডিউলস আছে, 12টি স্কেডিউলসের মধ্যে 7th স্কেডিউলসে কী দেওয়া আছে, যে 3টা লিস্ট করা আছে। কেন্দ্র লিস্ট অর্থাৎ কেন্দ্র তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্ট, আর কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা।
এই 3টি তালিকাতে ক্ষমতা বণ্টিত আছে। কেন্দ্র তালিকাতে যেই সব বিষয় আছে সেই বিষয়ে কেন্দ্রের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে অর্থাৎ স্টেট লিস্টে যেই সব বিষয় আছে সেই সব বিষয়ে রাজ্যের আইনসভা আর কি আইন তৈরি করতে পারবে। আর যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট, সেখানে যে বিষয় আছে সেখানে রাজ্য এবং কেন্দ্র দুই আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, তারপরে কি আলোচনা করলাম যে 248 নম্বর ধারা, যে 248 নম্বর ধারা কি আছে, রেসিডিউয়ারি পাওয়ার অর্থাৎ অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে অর্পণ করা হয়েছে। যে 3টা লিস্টে যা দেওয়া আছে সেই সব বিষয়ে বাদে সেই সব বিষয় বহির্ভূত যে বিষয় আছে, 3টা লিস্টের বহির্ভূত যে বিষয়গুলি আছে সেই বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা পার্লামেন্টের আছে। এটা হচ্ছে রেসিডিউয়ারি পাওয়ার 248 নম্বর ধারা। তারপরে আলোচনা করলাম 251 নম্বর ধারা, যেখানে বলা আছে যে রাজ্যের আইন এবং কেন্দ্রের আইনের মধ্যে যদি আর কি বিরোধ দেখা দেয় তখন কেন্দ্রের আইনই প্রাধান্য পাবে। আর পার্লামেন্ট কোন ক্ষেত্রে আর কি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে তা এই 4টি ক্ষেত্রে এরা মনে রাখবে। তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে রেগুলার ক্লাস চলবে। ঠিক আছে, অসুস্থতার জন্য আর কি এই 7-8 দিন আমার বন্ধ ছিল ক্লাস। ঠিক আছে, ইউটিউবে আপলোড করতে পারিনি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।